স্পোর্টস ক্রেজির একটা ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি। কাল আইপিএলে ম্যাচ ছিল কলকাতা এবং সানরাইজ হায়দ্রাবাদের মধ্যে। কলকাতা এবং সানরাইজ হায়দ্রাবাদের ম্যাচ ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্যাচটা ছিল। কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্যাচটা ছিল এবং তাতে কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ কলকাতাকে 65 রানে হারিয়ে দিল, 65 রানসে। কিন্তু এই ম্যাচটা কলকাতা হেরে গেল। দেখো, সানরাইজ হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করলো, 228 রান করলো। সানরাইজ হায়দ্রাবাদের পক্ষে অভিষেক শর্মা, হেনরিক ক্লাসেন একটা ব্লিস্টারিং স্টার্ট দিল। এরপর ক্লাসেন ভালো ব্যাট করলো, নীতিশ রেড্ডি গুড সাপোর্ট। কলকাতার পক্ষে মুজারবানি 41 রান দিয়ে 4টে উইকেট পেয়েছেন। এরপর কলকাতা ব্যাট করতে নামলো এবং 161-এ অল আউট হয়ে গেল। নীতিশ রেড্ডি কলকাতার 3টে উইকেট পেল। কলকাতার পক্ষে ফিনালান 27 রান, রঘুবংশী 52 রান করলো, রিঙ্কু সিং 35 রান করলো। প্লেন্টি অফ প্রবলেম কলকাতা দলের মধ্যে কিন্তু এখানে রয়ে গেছে, প্লেন্টি অফ প্রবলেম। স্পেশালি আমি বলবো কলকাতার বোলিং কিন্তু এই মুহূর্তে একটা বড় কনসার্ন কলকাতার পক্ষে। কেন, ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে অপোনেন্ট কিন্তু 200 রান করলো। এবং সত্যি এই এই বোলিং লাইন আপ নিয়ে কলকাতা কতদূর কী করতে পারবে সেটা কিন্তু একটা বড় বড় প্রশ্নচিহ্ন, যে এই বোলিং লাইন আপটাকে কলকাতা কীভাবে ইউটিলাইজ করবে সেটা। এবং আর একটা যেটা প্রবলেম এই মুহূর্তে কলকাতার সবচেয়ে, যেটা আমার মনে হয় প্রবলেম, যেটা হচ্ছে বরুণ চক্রবর্তীর ফর্ম। কলকাতা যেবার লাস্টবার চ্যাম্পিয়ন হলো শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেনশিপে, সেখানে বরুণ চক্রবর্তীর পারফরমেন্স একটা ভাইটাল রোল কিন্তু প্লে করেছিল। কিন্তু দিস ইয়ার মানে বরুণ চক্রবর্তীর অবস্থাটা এমন জায়গায় চলে গেছে যে তাকে দিয়ে তুমি কিন্তু স্পেল শেষ করাতে পারছো না। 2 ওভার বল করেছে বরুণ চক্রবর্তী, 31 রান দিয়েছে। অর্থাৎ তুমি তাকে তার কোটাও শেষ করাতে পারছো না। মানে যে তোমার একসময় ফ্রন্ট লাইন বোলার ছিল, নাম্বার 1 বোলার ছিল, আজকে তার এরকম কন্ডিশান। এবং সাডেনলি যেন বরুণ চক্রবর্তীর পারফরমেন্সটা কিন্তু ড্রপ করে গেছে, ভীষণ রকম ডিটোরিয়েট করে গেছে সেই ওয়ার্ল্ড কাপের সুপার 6 থেকে। খুব প্রেডিক্টেবল বরুণ চক্রবর্তী হয়ে গেছে। মানে বরুণ চক্রবর্তী বল করতে এলেই ব্যাটসম্যান যেন বুঝে ফেলছে যে বরুণ চক্রবর্তী কী বল করবে। সুতরাং এমনিতেই তোমার বোলিং এত উইক, তোমার হাতে ভালো পেস বোলার নেই, তারপরে তোমার যে দুটো স্পিনার বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন, তার মধ্যে বরুণ চক্রবর্তী কমপ্লিটলি অফ ফর্ম, তুমি তাকে দিয়ে ওভারই শেষ করাতে পারছো না। সুনীল নারিন চেষ্টা করছে একার পক্ষে যতটা সম্ভব, বাট সেই সুনীল নারিন নেই যেটা আগে ছিল। সুতরাং কলকাতার বোলিং ইজ কনসার্ন। মানে আইপিএলের মতো একটা জায়গায় তুমি কার্তিক ত্যাগী, মুজারবানি, বৈভব অরোরা এদের দিয়ে তুমি ম্যাচ বার করবে, সেটা কিন্তু হওয়া খুব খুব একটা ডিফিকাল্ট আমি মনে করি। এবং তার উপর ক্যামরন গ্রিন, যে বিতর্কটা কলকাতার চলছে, দেখো ক্যামরন গ্রিন বল করছে না। মানে ক্যামরন গ্রিন বল করলে বিশাল কিছু একটা হতো তাও নয়, বাট একটা অপশান কলকাতার পক্ষে তৈরি হতো। বাট আমার একটা প্রশ্ন এখানে রয়েছে, ক্যামরন গ্রিনকে কলকাতা 25 কোটি টাকা দিয়ে কিনলো, মানে ওভারসিসের ওয়ান অফ দ্য হায়েস্ট পেইড। তার কেন কিনেছিল? তার একটা কারণ কি হতে পারে, যে ক্যামরন গ্রিন একজন অলরাউন্ডার। মানে আমি এমন একজন প্লেয়ারের পক্ষে ইনভেস্ট করব যে অলরাউন্ডার। অ্যাজ এ ব্যাটসম্যান নিশ্চয়ই তুমি ক্যামরন গ্রিনকে 25 কোটি টাকা দিয়ে কেনোনি, মানে ক্যামরন গ্রিন সেই লেভেলের ব্যাটসম্যান নয়, বা ইন্টারন্যাশনাল ক্রিকেটেও সেরকম দুর্ধর্ষ কিছু করেনি যেখানে তুমি 25 কোটি টাকা ইনভেস্ট করবে অ্যাজ এ ব্যাটসম্যান। তুমি ক্যামরন গ্রিনকে কিনেছিলে একজন অলরাউন্ডার, যে ব্যাট করবে তার সাথে সাথে বলও করে দেবে। কিন্তু এখনও পর্যন্ত ক্যামরন গ্রিন বল করেনি, এবং যেটা শোনা যাচ্ছে যে ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে বল করতে নিষেধ করেছে। তো প্রশ্ন, তাহলে তুমি ক্যামরন গ্রিনের জন্য 25 কোটি টাকা ইনভেস্ট করলে কেন? মানে তুমি কি জানতে না যে ক্যামরন গ্রিন যখন অকশান হয়েছে, যখন কেনা হয়েছে, তখন ক্যামরন গ্রিন যে বল করবে না, সে ব্যাপারে কি কলকাতার কাছে কোনো ইনফরমেশান ছিল না?
যদি ইনফরমেশান না থাকে তারপরে তুমি 25 কোটি টাকা দিলে, তার মানে সেই সময় দাঁড়িয়ে মনে করা হয়েছিল ক্যামেরন গ্রিন বল করবে। তাহলে আজকে যখন ক্যামেরন গ্রিন বল করছে না, তাহলে সেই প্রশ্নটা কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে তোলা উচিত, বা ক্যামেরন গ্রিনের কাছেও তোলা উচিত, যে তোমার জন্য ইনভেস্ট করা হয়েছিল 25 কোটি টাকা, তুমি বল করবে বলে। সেই জন্যে অ্যাজ এ ব্যাটসম্যান নয়, অ্যাজ এ ব্যাটসম্যান ক্যামেরন গ্রিনের পেছনে 25 কোটি টাকা কেউ ইনভেস্ট করবে না। তাহলে তুমি যখন বল করছো না, তাহলে সিম্পল ফান্ডা যে তোমার 25 কোটি টাকা ডিডাক্টেড হোক। অ্যাজ এ ব্যাটসম্যান তুমি 25 কোটি টাকা নিয়ে যাবে তুমি বল না করে, তাহলে সেখান থেকে তোমাকে দুটোর জন্য নেওয়া হয়েছিল, তাহলে আমি তোমার টাকা কমিয়ে দিই। সেটা কলকাতা করতে পারবে না, কারণ ইনিশিয়ালি তাকে পারচেস মানে ছিল 25 কোটি। মানে হতেই পারে যে ইন ফিউচার ক্যামেরন গ্রিন দুর্দান্ত ব্যাটিং করে জেতালো, বাট ক্যামেরন গ্রিনকে নেওয়া হয়েছিল তার বোলিং এবিলিটি এবং ব্যাটিং এবিলিটি অলরাউন্ডারের জন্য, ওই জন্য এত টাকা ইনভেস্ট করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে তুমি যদি বলটা না করো, এবং সেই বল না করার ফলে সাফার যদি করে তোমার দল, তাহলে এই প্রশ্নটা উঠবে যে ক্রিকেট অস্ট্রেলিয়া ক্যামেরন গ্রিনকে বোলিং করতে রেস্ট্রিক্ট করে দিয়েছে, তারপরেও তার পেছনে এত ইনভেস্ট করা হয়েছে। এবং তুমি যদি দেখো রিসেন্ট টাইমে কিন্তু ক্যামেরন গ্রিন বল করছে না। টি-20 ওয়ার্ল্ড কাপে বল করেনি, তার আগে পাকিস্তান ট্যুরে বল করেনি টি-20 ফরম্যাটে। তাহলে কোথাও ক্যামেরন গ্রিনের বল না করার পিছনে হতে পারে একটা রিজন চোট। তাহলে সেই প্লেয়ারের পিছনে আমি 25 কোটি টাকা ইনভেস্ট করলাম, করে আমার কোনো রেজাল্ট আসছে না। অ্যাজ এ ব্যাটসম্যান ক্যামেরন গ্রিনকে খেলানোর থেকে আমি টিম সাইফারকে খেলাতে পারি, আমি রাচিন রবীন্দ্রকে খেলাতে পারি, তারা বলটা করে দেবে। আমার কাছে যদি এইটা হয় যে আমি 25 কোটি টাকা দিয়ে ক্যামেরন গ্রিনকে কিনেছি, আমাকে খেলাতেই হবে, তাহলে ঠিক আছে। না হলে যদি এটা ক্লিয়ারলি মেসেজ আসে যে ক্যামেরন গ্রিন বল করবে না, তাহলে তো ইউ শুড বি ড্রপড ক্যামেরন গ্রিন অ্যান্ড রিপ্লেস হিম লাইক রাচিন রবীন্দ্র। 4 ওভার বল করে দেবে, ব্যাট করে দেবে, অনেক বেশি এফেক্টিভ হবে। যে বোলিং সমস্যায় কলকাতা ভুগছে সেখান থেকে বেরিয়ে আসবে। সুতরাং ক্যামেরন আইদার রাচিন, না হলে তুমি টিম সাইফারকে খেলাও, ফিন অ্যালানের সাথে ওপেন নিয়ে আসো। অ্যাজ এ ব্যাটসম্যান তুমি ক্যামেরন গ্রিনকে 25 দলে যদি ভাবো, তাহলে তার থেকে অনেক বেটার টি-20 ফরম্যাটের প্লেয়ার রয়েছে, যারা আসলে কলকাতার ব্যালেন্স পারবে। রাচিন রবীন্দ্র রয়েছে, টিম সাইফার রয়েছে, এরা। তো এইটা আমার মনে হয় ভাবার একটা প্রশ্ন, ক্যামেরন গ্রিনের ইস্যু। দ্বিতীয় ইস্যু বরুণ চক্রবর্তী। দেখো, এটা একদমই প্রমাণিত যে বরুণ চক্রবর্তী তার কনফিডেন্ট হারিয়ে ফেলেছে। যে বরুণ চক্রবর্তী মধ্যে সেই কনফিডেন্টটা নেই যে বল করা, মানে একটা বোলার যদি এটা বল করতে এলেই তার মনে হয় যে সে এক্সপেন্সিভ হবে, অপোনেন্ট তাকে ধরে ফেলেছে, তাহলে বরুণ চক্রবর্তীকে তুমি রেস্ট দাও। এবং আমরা দেখেছি যে অনেক সময় একটা প্লেয়ার যখন রেস্ট পায় কিছু ম্যাচ, তারপরে সে খুব স্ট্রংলি কাম ব্যাক করে, কারণ টানা খেলতে খেলতে না সে তার বোলিং অ্যানালিসিস করার ক্ষমতাটা হারিয়ে ফেলে। কলকাতার আমার ব্যক্তিগতভাবে ধারণা, বরুণ চক্রবর্তীকে কিছু ম্যাচ রেস্ট দেখুক তার কোথায় ভুল হচ্ছে, তারপর বরুণ চক্রবর্তী স্ট্রংলি কাম ব্যাক করতে পারে, তখন একটা সুযোগ নেওয়া যেতে পারে। তার জায়গায় তুমি একটা কাজ করো, তুমি একটা কোনো আননোন ফেসকে খেলিয়ে দাও। মানে বরুণ চক্রবর্তী তোমার নাম্বার 1 স্পিনার, এই ক্যালকুলেশনে তুমি তাকে খেলাচ্ছ, তো ঠিক আছে, কিন্তু সে পারফরমেন্স করতে পারছে না, তুমি তাকে রেস্ট দাও। এই স্কোয়াডে একটা লেগ স্পিনার রয়েছে প্রশান্ত সোলাঙ্কি, মানে খুব বড় নাম নয়, এর আগে আইপিএল খেলেছে চেন্নাইয়ের হয়ে 2022 সালে। একটা একটা ম্যাচ তাকে খেলাও, একটা আননোন ফেসকে আনো। এই আননোন ফেসকে আনলে হতে পারে রেজাল্ট আসতে পারে। বরুণ চক্রবর্তী কিছুদিন রেস্ট পেল, তার যে বোলিংয়ের যে ভুল কোথায় হচ্ছে সেটা একটা অ্যানালিসিস করার সুযোগ পেল, তারপরে তুমি, মানে এখনও অনেক ম্যাচ বাকি, বরুণ চক্রবর্তীকে নিয়ে আসো। কিন্তু একটা অফর্ম প্লেয়ারকে তুমি খেলিয়ে যাচ্ছ, এবং তাকে মানে এমন অবস্থা, তাকে তুমি স্পেলটাও করাতে পারছো না পুরো। সো দিস ইজ দ্য, আই থিঙ্ক দ্য ইস্যুগুলো কিন্তু কলকাতার কাছে খুব বড় রকমের হয়ে উঠছে। তৃতীয় যেটা পয়েন্ট, আমার আজিং রাহানের ক্যাপ্টেনশিপ নিয়ে একটা প্রশ্ন আছে। গতকাল অভিষেক শর্মা এবং ট্রাভিসের ওপেন করলো, মানে
আমরা T20 ওয়ার্ল্ড কাপে দেখেছি যে অভিষেক শর্মা অফ স্পিনের বিরুদ্ধে স্ট্রাগল করেছে, তিনি বারবার আউট হয়েছেন। তাহলে হোয়াই নট সুনীল নারিন? তুমি সুনীল নারিনকে ইনিশিয়ালি নিয়ে আসো, 6 ওভারের মধ্যে নিয়ে আসো, নিয়ে ট্রাই করো অভিষেক শর্মাকে আউট করার। সেটা না করে তুমি সুনীল নারিনকে এমন সময় আনছো প্রত্যেক ম্যাচে যেখানে সুনীল নারিন হ্যাজ বিন অলরেডি সেট, যেখানে অপোনেন্টের ব্যাটসম্যান অলরেডি সেট এবং তারা ইজিলি সুনীল নারিনকে খেলে দিচ্ছে। সুতরাং ওয়াই নট সুনীল নারিন বিটুইন ফার্স্ট 6 ওভার? কেন সুনীল নারিন প্রথম 6 ওভারে আসবে না? সুতরাং এই প্রশ্নগুলো রয়েছে, ক্যাপ্টেনশিপের প্রশ্ন রয়েছে, টিম সিলেকশনের প্রশ্ন রয়েছে। আমি প্রথম দিন থেকে বলে এসেছি ফিন অ্যালেন, টিম সাইফারকে দিয়ে ওপেন করাও, রাহানের দিনে আসুক, সেটা করা হয়নি। বরুণ চক্রবর্তীর জায়গায় তুমি ট্রাই করো অন্য কারোকে, সেটা প্রশান্ত সোলাঙ্কি হতে পারে, সেটা উমরান মালিককে হতে পারে, কেউ একটাকে তুমি সুযোগ দাও, তুমি বরুণ চক্রবর্তীকে রেস্ট দাও, একটা একটা ডিফারেন্টলি কিছু ভাবো। নাহলে এই বোলিং নিয়ে এই রকমের জায়গা দিয়ে কলকাতা কিন্তু খুব বেশি দূর এগাতে পারবে না। অলরেডি তারা 2টো ম্যাচ হেরে বসেছে, রান রেট একদম মাইনাসে চলে গেছে। সুতরাং বোলিংটা নিয়ে একটু কম্বিনেশান নিয়ে হোক। ব্যাটিং আমার মনে হয় যে, যেটা বলছিলাম যে ক্যামেরুন গ্রিন অ্যাজ এ ব্যাটসম্যান যদি পারফর্ম করতে না পারে, ইউ শুড বি ড্রপ টিম সাইফারকে দিয়ে ওপেন করাও। এই জায়গাগুলো কলকাতাকে একটু ভাবতে হবে কিছু জায়গায়, কারণ বোলিং ইজ রিয়েলি কনসার্ন। মানে তোমার কাছে এখন অপশান বোলিংয়ে সেরম অর্থে নেই, তা তোমাকে চেষ্টা করতে হবে ওর মধ্যে থেকে বিকল্প বার করে, ব্যাটিংটাকে ওর মধ্যে থেকে একটু ভালো জায়গায় বার করে এনিহাও ম্যাচগুলোকে জেতা। নাহলে সমস্যা কিন্তু কলকাতার পক্ষে বাড়বে। স্পোর্টস ক্রেজের এই এপিসোডটা এই পর্যন্ত। নমস্কার, ভালো থাকবেন।